প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রবিউল হোসেন, প্রভাষক, দর্শন বিভাগ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। আশা করি তোমরা সবাই নিরাপদে আছো এবং নিয়মিত পড়াশোনা করছো। এটি আমার আজকের দ্বিতীয় অনলাইন ক্লাস। আজকে আমি যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে যুক্তিবিদ্যা প্রথম পত্র, ষষ্ঠ অধ্যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা মূল আলোচনায় যাওয়ার আগে একটা উদাহরণ দেখে বোঝার চেষ্টা করি যে এই উদাহরণটা দ্বারা কি বোঝায়। এটি গণিতের খুব প্রচলিত একটা উদাহরণ এবং আমরা কম বেশি সবাই এই উদাহরণটার সাথে পরিচিত। এখানে তিনটি সমীকরণ আছে। এই তিনটি সমীকরণ দ্বারা আমরা যুক্তিবিদ্যায় বলি তিনটা স্টেটমেন্ট বা প্রপোজিশন বা যুক্তিবাক্য। প্রথম যে দুটি সমীকরণ, সেই দুটি সমীকরণকে বলা হয় আশ্রবাক্য, এবং পরে যে সমীকরণ, সেই সমীকরণটাকে বলা হয় কনক্লুশন বা সিদ্ধান্ত। এখন প্রশ্ন হচ্ছে, এই দুটি সমীকরণ থেকে বা আশ্রবাক্য থেকে যে একটা কনক্লুশন আসলো, সেটি কিভাবে আসলো? এ সমান বি, বি সমান সি। বুঝতে পারছো? এ সমান সি। এখানে যে বি পদ, সেটি হচ্ছে এই দুটি আশ্রবাক্যের মধ্যে একটা সম্পর্ক তৈরি করলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুতরাং বুঝতে পারছো এই দুটি আশ্রবাক্য থেকে যে একটা সিদ্ধান্ত আসলো, সেটি একটি অনুমানের মাধ্যমে আসছে। সেই অনুমানটার নাম হচ্ছে অবরোহ অনুমান। সুতরাং আজকে যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে অবরোহ অনুমান। শিকনফল। 1. অবরোহ অনুমানের সংজ্ঞা বলতে পারবে। 2. অবরোহ অনুমানের বৈশিষ্ট্য উল্লেখ করতে পারবে। 3. অবরোহ অনুমানের প্রকারভেদ উল্লেখ করতে পারবে। 4. অবরোহ অনুমানের প্রকারভেদগুলোর মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল আলোচনায় যাওয়ার আগে এই তিনটি বিষয় সম্পর্কে তোমাদেরকে একটু বলতে চাই। প্রথমে আছে ভ্যালিডিটি। এই ভ্যালিডিটি মানে হচ্ছে ভ্যালিড প্লাস ইনভ্যালিড, বৈধ যোগ অবৈধ। যখন আমরা একটা যুক্তি দিই তখন যুক্তির বিচার করি ভ্যালিডিটির আলোকে, অর্থাৎ যুক্তিটা কি বৈধ না অবৈধ। সুতরাং ভ্যালিডিটিটা হচ্ছে যে যুক্তির ক্ষেত্রে প্রযোজ্য। এরপরে আসো ট্রুথ ভ্যালু। ট্রুথ ভ্যালু মানে হচ্ছে ট্রু প্লাস ফলস। যখন একটা যুক্তি দিচ্ছি তখন সেখানে আশ্রবাক্য থাকবে বা স্টেটমেন্ট প্রপোজিশন থাকবে। সেই স্টেটমেন্ট বা প্রপোজিশন বা যুক্তি বাক্যটি কি সত্য না মিথ্যা, এটি বোঝানোর জন্য আমরা ট্রুথ ভ্যালু শব্দটা ব্যবহার করি। তারপরে আসছে পজিটিভিটি। এটিও যুক্তি বাক্যের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ যুক্তি বাক্যটা কি সদর্থক না ননিয়র্থক, এটি বোঝানোর জন্য আমরা পজিটিভিটি ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ভ্যালিডিটি হচ্ছে যুক্তির ক্ষেত্রে প্রযোজ্য, আর ট্রুথ ভ্যালু এবং পজিটিভিটি হচ্ছে যুক্তি বাক্যের ক্ষেত্রে প্রযোজ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় বুঝতে পারছো তোমরা এই তিনটি পথ। এবার আসো অবরোহ অনুমান, ডিডাকটিভ ইনফারেন্স। আসলে ডিডাকটিভ শব্দের অর্থটাই হচ্ছে বাদ দেওয়া, বিয়োগ করা বা কমিয়ে ফেলা, হ্রাস করা, অর্থাৎ বেশি থেকে কমের দিকে যাওয়া, বা আমরা যদি আমাদের যুক্তিবিদ্যার ভাষায় বলি তাহলে সার্বিক থেকে বিশেষের দিকে গমন করাকে বলা হয় ডিডাকশন। এটি হচ্ছে অবরোহ অনুমানের সংজ্ঞা। যদি এক বা একাধিক আশ্রবাক্য হতে অনিবার্যভাবে সিদ্ধান্ত নিশ্চিত হয় এবং সিদ্ধান্ত আশ্রবাক্য হতে কম ব্যাপক বা সমান ব্যাপক হয়, তবে তাকে অবরোহ অনুমান বলে। আকারগত বিজ্ঞানের সিদ্ধান্তগুলো অবরোহাত্মক হয়।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কয়েকটা বিষয় আসছে। প্রথমত হচ্ছে আশ্রবাক্য থাকবে, অবরোহ অনুমানে আশ্রবাক্য থাকবে এক বা একাধিক, এবং এক বা এই একাধিক আশ্রবাক্য থেকে যে সিদ্ধান্তটি আসবে সেটি আসবে অনিবার্যভাবে। অনিবার্য মানে হচ্ছে যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এর আগের ক্লাসও বলছি, আবারও বলছি, অনিবার্য মানে হচ্ছে যে যেটা কোনো বিকল্প থাকবে না। যেমন 5 + 3 = 8, এখানে অন্য কোনো ফলাফল বা কনক্লুশনে আসার কোনো সুযোগ নাই। এবং সিদ্ধান্ত আশ্রবাক্য হতে কম ব্যাপক বা সমান ব্যাপক হবে, তাকে অবরোহ অনুমান বলে। এই ব্যাপকতার বিষয়টা যখন আমরা উদাহরণ দেব তখন সেখানে দেখাবো যে আশ্রবাক্য থেকে সিদ্ধান্ত কম ব্যাপক না সমান ব্যাপক। আকারগত বিজ্ঞানের সিদ্ধান্তগুলো অবরোহাত্মক হয়। আকারগত বিজ্ঞান বলতে এখানে বোঝানো হয় গণিত এবং যুক্তিবিদ্যাকে, অর্থাৎ এরা হচ্ছে বিমূর্ত। এই গণিত এবং যুক্তিবিদ্যার যে কন্টেন্টগুলো আছে, যে বিষয়বস্তুগুলো আছে, এগুলো হচ্ছে বিমূর্ত, এটা হচ্ছে বাস্তবের সাথে এদের কোনো মিল নেই। এই জন্য গণিত এবং যুক্তিবিদ্যাকে বলা হয় আকারগত বিজ্ঞান। অর্থাৎ আকারগত বিজ্ঞান সেটা হচ্ছে যে আমরা বলতে আকারগত বিজ্ঞানের সূত্রগুলো কিন্তু প্রমাণ নিরপেক্ষ, অর্থাৎ আমরা বলি ইনডিপেন্ডেন্ট অফ প্রুফ বলি, এবং এটা অভিজ্ঞতাও নিরপেক্ষ বলা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই উদাহরণটা আগে দিয়েছি, আমরা যুক্তিবিদ্যার একটা উদাহরণ দিই। সকল কবি হয় জ্ঞানী, নজরুল হয় একজন কবি, সুতরাং নজরুল হয় জ্ঞানী। এটা হচ্ছে অবরোহ অনুমানের একটি উদাহরণ। এখন এই যে আমাদের যে সংজ্ঞাটা ছিল অবরোহ অনুমানের এক বা একাধিক আশ্রয়বাক্য, প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখতে পাচ্ছ এখানে দুটি আশ্রয়বাক্য আছে। একটি হচ্ছে সকল কবি হয় জ্ঞানী এবং দ্বিতীয়টি হচ্ছে নজরুল হয় একজন কবি। এই দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে যে সিদ্ধান্তটি আসছে সেটি হচ্ছে নজরুল হয় জ্ঞানী, নজরুল হয় জ্ঞানী। যে দুটি আশ্রয়বাক্য আছে সেখানে কবি পদটা হচ্ছে মধ্যপদ বা হেতুপদ। এই কবি পদের কাজ হচ্ছে যে দুটি আশ্রয়বাক্য থাকবে সেই দুটি আশ্রয়বাক্যের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা, যে সম্পর্কের ভিত্তিতে আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্তটা আসে। যেটা আমরা এই উদাহরণ থেকেও দেখতে পাই যে এখানে বি পদটা ছিল মধ্যপদ বা সাধারণ পদ, সেটি কিন্তু সিদ্ধান্তে আসেনি। মধ্যপদ কখনোই সিদ্ধান্তে আসবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা উদাহরণ দেখি। সকল শিক্ষক হয় জ্ঞানী, সকল জ্ঞানী হয় সৎ, সুতরাং সকল শিক্ষক হয় সৎ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে মধ্যপদ সেটি হচ্ছে জ্ঞানী, যেটা আশ্রয়বাক্যে ছিল, এবং আশ্রয়বাক্যে যে দুটি আশ্রয়বাক্য ছিল সেখানে একটি অনিবার্য সম্পর্ক তৈরি করেছে, একটি সম্পর্ক তৈরি করেছে, কিন্তু সিদ্ধান্তে সেই আশ্রয়বাক্যটি নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসো যে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি কম ব্যাপক বা সমান ব্যাপক হবে সেটি কীভাবে বুঝব? সকল কবি হয় জ্ঞানী, এবং এই যে আশ্রয়বাক্য এবং আমাদের যে সিদ্ধান্ত নজরুল হয় জ্ঞানী, সকল কবি হয় জ্ঞানী, এটা হচ্ছে বেশি ব্যাপক, আর নজরুল হয় জ্ঞানী এটি হচ্ছে কম ব্যাপক। সুতরাং আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি কম ব্যাপক। আবার দেখো, নজরুল হয় একজন কবি এবং নজরুল হয় জ্ঞানী, এই দুটির মধ্যে যে সম্পর্ক সেটি হচ্ছে আশ্রয়বাক্য এবং সিদ্ধান্ত সমান ব্যাপক। সুতরাং প্রথম যে আশ্রয়বাক্যটি সেটি এবং যে সিদ্ধান্ত তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত কম ব্যাপক, এবং দ্বিতীয় যে আশ্রয়বাক্য সেটির সাথে সিদ্ধান্ত যেটি সেটির সম্পর্ক হচ্ছে আশ্রয়বাক্য এবং সিদ্ধান্ত সমান ব্যাপক। এবার আসো দ্বিতীয় উদাহরণ। দ্বিতীয় উদাহরণটাও বোঝা যাচ্ছে যে সকল শিক্ষক হয় জ্ঞানী, এবং আমাদের যে সিদ্ধান্ত বা কনক্লুশন সেটি হচ্ছে সকল শিক্ষক হয় সৎ।
তাহলে সকল শিক্ষক হয় জ্ঞানী এবং সকল শিক্ষক হয় সৎ, এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে এই দুটোই কিন্তু সমান ব্যাপক। একইভাবে সকল জ্ঞানী হয় সৎ, এটিও কিন্তু সকল শিক্ষক হয় সৎ, এই দুটোর মধ্যে সমান ব্যাপক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবো বেশি ব্যাপক কম ব্যাপক? এটি আসলে বোঝানোর জন্য তোমাদের যে ব্যাপ্যতার যে সূত্র সেটা যদি না বুঝো তাহলে আমি পরের ক্লাসে ব্যাপ্যতার সূত্রটা তোমাদেরকে বুঝিয়ে দেব, তাহলে বুঝতে পারবে যে আসলে কিভাবে আমরা বুঝবো আশ্রবাক্য থেকে সিদ্ধান্ত কম ব্যাপক না সমান ব্যাপক না বেশি ব্যাপক। আমি আরও একটি উদাহরণ দিচ্ছি। আমি বেশি করে উদাহরণ দিচ্ছি এই জন্য যেহেতু যুক্তিবিদ্যা এটা একটা আকারগত বিজ্ঞান, সেজন্য এবং থিওরিটিক্যাল, অনেক থিওরিটিক্যাল, সেজন্য যত বেশি আমরা উদাহরণ দেব তত যুক্তিবিদ্যার সংজ্ঞা, পদ, উদাহরণ এগুলো আমরা তত বেশি ভালোভাবে বুঝতে পারবো। ইউর সেল ফোন ইজ রিঙ্গিং ইন ক্লাস, হোয়াট ইজ অ্যান অবজারভেশন? অর্থাৎ ক্লাসরুমে মোবাইল বাজছে, এখন আমাদের প্রত্যক্ষণটা অবজারভেশনটা কি? আমরা কিভাবে বুঝলাম যে ক্লাসরুমে সেলফোন বাজছে? প্রথমত হচ্ছে যে আই হিয়ার এ রিঙ্গিং সাউন্ড, আমি সাউন্ডটা শুনলাম। তারপর হতে পারে যে আই সি দ্য ফোন লাইট আপ, আমি যে মোবাইলের যে লাইট সেটা জ্বলতে দেখেছি। তারপরে আমি অনুমান করলাম যে সামওয়ান ইজ কলিং মি, অর্থাৎ কেউ আমাকে কল করছে। তাহলে আমার এই যে অবজারভেশনটা হলো কিভাবে? অবজারভেশনটা হলো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে যে হিয়ার এবং সি এই দুটো শব্দ কিন্তু লাল কালিতে দেওয়া। কেন? কারণ হচ্ছে আমি যে হিয়ার কান দিয়ে আমরা শুনি এবং চোখ দিয়ে দেখি, আসলে কান এবং চোখ এই দুটো হচ্ছে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে দুটি ইন্দ্রিয়। তার মানে আমরা যে অনুমানটা করি সে অনুমানটা কিন্তু আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে করি। পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যাই কিছু করি না কেন সবগুলো কিন্তু আমাদের অনুমান। সেই অনুমানটা হয় অবজারভেশনের মাধ্যমে, অর্থাৎ প্রত্যক্ষণের মাধ্যমে, অবজারভেশন বা পর্যবেক্ষণের মাধ্যমে করি আমরা। আমরা এতক্ষণ পর্যন্ত যা সংজ্ঞা, অবরোহ অনুমানের যে সংজ্ঞা ছিল এবং যে উদাহরণগুলো ছিল সেগুলো আমরা এই দুটো সেন্টেন্সের মাধ্যমে লিখতে পারি। আসলে অবরোহণ অনুমানটা হচ্ছে যে আমরা একটা জেনারেল স্টেটমেন্ট থেকে আমরা একটা স্পেসিফিক স্টেটমেন্টে যেতে পারি, অর্থাৎ একটা সার্বিক বা একটা সাধারণ যুক্তিবাক্য বা বাক্য থেকে আমরা একটা নির্দিষ্ট বা বিশেষ যুক্তিবাক্যে যেতে পারি। আবার একটা সার্বিক যুক্তিবাক্য থেকে আমরা একটা সার্বিক যুক্তিবাক্য যেতে পারি। আমরা এখন দেখব অবরোহ অনুমানের বৈশিষ্ট্য। এক বা একাধিক আশ্রবাক্য থাকবে। আমরা দেখেছি যে আমাদের আশ্রবাক্য একটি অথবা দুটি, আসলে একটির উদাহরণ এখনো দিই নাই, একটির উদাহরণ পরে আসবে। একটি হেতুপদ থাকবে, আমরা দেখেছি হেতুপদ অর্থাৎ যে দুটি আশ্রবাক্য সেই দুটি আশ্রবাক্যের মধ্যে যে কমন যে পদটি থাকবে সেটিকে আমরা হেতুপদ বা সাধারণ পদ বলি। সিদ্ধান্ত সংশ্লেষক যুক্তিবাক্য হবে। এখানে একটু বলি সংশ্লেষক মানে কি, অর্থাৎ সিনথেটিক যেটাকে বলা হয়। সংশ্লেষক মানে হচ্ছে যে আমি যদি বলি যে প্রপোজিশন অর্থাৎ যুক্তিবাক্য, সেখানে দেখা যায় যে অর্থাৎ সংশ্লেষক যুক্তিবাক্যে যে বিধেয়টা থাকবে সে বিধেয়ের ধারণাটা সাবজেক্টের মধ্যে থাকবে, অর্থাৎ সাবজেক্ট যেটা বলে সেটা আবার বিধেয়তে এসে সংশ্লেষক যুক্তিবাক্য হচ্ছে যে বিধেয়ের যে কনসেপ্ট সেটা সাবজেক্টের মধ্যে থাকবে না, সাবজেক্টের মধ্যে সে কনসেপ্টটা থাকবে না। সাবজেক্ট সম্পর্কে বিধেয় নতুন একটা তথ্য প্রদান করে, সেটাকে বলা হয় সংশ্লেষক যুক্তিবাক্য। যেমন আমি যদি বলি যে অল ব্যাচেলার আর আনম্যারিড ম্যান, সকল ব্যাচেলার হয় অবিবাহিত। আসলে ব্যাচেলার এবং অবিবাহিত কিন্তু
এটা সেম অর্থ, সুতরাং এটা সংশ্লেষক যুক্তিবাক্য নয়, এটা হচ্ছে বিশ্লেষক যুক্তিবাক্য। তাহলে সংশ্লেষক যুক্তিবাক্য হবে কোনটা? যেমন আমি আরেকটা উদাহরণ বলি, যেমন রহিম হয় মানুষ। আসলে রহিম এবং মানুষ, রহিম যে মানুষ এটা কিন্তু সাবজেক্ট এবং বিধেয়র কনসেপ্টটা কিন্তু সেম, কিন্তু যদি বলা হয় যে রহিম হয় মরণশীল, তাহলে এটা কিন্তু সিনথেটিক যুক্তিবাক্য। আশা করি তোমরা বুঝতে পারছো। অনিবার্যতা থাকবে, অনিবার্যতার সম্পর্ক থাকবে। অনিবার্যতার সম্পর্ক মানুষ যে আশ্রবাক্য থেকে যে সিদ্ধান্তটি আসবে সেটি কোনো বিকল্প থাকবে না। আমরা এখন প্রকারভেদ দেখব। অবরোহ অনুমান দুই প্রকার, অমাধ্যম অবরোহ অনুমান এবং মাধ্যম অবরোহ অনুমান। অমাধ্যম অবরোহ অনুমান, যে অবরোহ অনুমানে একটি মাত্র আশ্রবাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত নিঃসৃত হয় তাকে অমাধ্যম অবরোহ অনুমান বলে। অর্থাৎ আশ্রবাক্য থাকবে একটা এবং সেখান থেকে সিদ্ধান্তটা অনিবার্যভাবে আসবে। একটা উদাহরণ দেখি। সকল ছাত্র হয় মেধাবী, এটি হচ্ছে একটি আশ্রবাক্য এবং এই আশ্রবাক্য থেকে আমাকে সিদ্ধান্তটা নিয়ে আসতে হবে। তাহলে যে সিদ্ধান্তটি আসবে সেটি হচ্ছে কিছু মেধাবী হয় ছাত্র। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আশ্রবাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্তটা কিভাবে আসছে, কারণ এখানে কোনো মধ্যপথ নেই, আশ্রবাক্য হচ্ছে একটা, তাহলে কিভাবে আসলো? আসলে অমাধ্যম অবরোহ অনুমানের অনেকগুলো প্রকারভেদ আছে। যখন আমি অমাধ্যম অবরোহ অনুমানের প্রকারভেদ পড়াবো তখন সেখানে বিস্তারিত বলবো যে কিভাবে একটি আশ্রবাক্য থেকে বা কি কি নিয়ম অনুসরণ করে একটি আশ্রবাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্তটি আসে। এবার আসো মাধ্যম অবরোহ অনুমান। যে অবরোহ অনুমানে দুটি আশ্রবাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত নিঃসৃত হয় তাকে মাধ্যম অবরোহ অনুমান বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বুঝতে পারছো যে এখানে আশ্রবাক্য থাকবে দুটি এবং সিদ্ধান্ত যেটি আসবে সেটি কিন্তু অনিবার্যভাবে আসবে। একটা উদাহরণ দিচ্ছি। সকল ছাত্র হয় মেধাবী, রহিম হয় ছাত্র, এই দুটো হচ্ছে আমাদের আশ্রবাক্য। এখানে যে মধ্যপদ সেটি হচ্ছে ছাত্র। সুতরাং বুঝতে পারছো যে সিদ্ধান্তটি আসবে সেটি হচ্ছে রহিম হয় মেধাবী। পার্থক্য। অমাধ্যম অবরোহ অনুমান, মাধ্যম অবরোহ অনুমানের পার্থক্যগুলো কী কী হতে পারে একটু দেখে নেই। অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রবাক্য থাকবে একটি, মাধ্যম অবরোহ অনুমানে আশ্রবাক্য থাকবে দুটি। অমাধ্যম অবরোহ অনুমানে পদ থাকবে দুটি, এখানে যে দুটি পদ থাকবে অমাধ্যম অবরোহ অনুমানে সেই দুটি পদ হচ্ছে প্রধান পদ এবং অপ্রধান পদ, এখানে কিন্তু কোনো মধ্যপদ থাকবে না। আর মাধ্যম অবরোহ অনুমানে পদ থাকবে তিনটি, যে তিনটি পদ থাকবে সেই তিনটি পদ হচ্ছে প্রধান, অপ্রধান এবং মধ্যপদ। অমাধ্যম অবরোহ অনুমানে হেতুপদ থাকবে না, অর্থাৎ মধ্যপদ থাকবে না। মাধ্যম অবরোহ অনুমানে হেতুপদ থাকবে বা মধ্যপদ থাকবে। তোমাদের জন্য একটা বাড়ির কাজ, সেটি হচ্ছে অমাধ্যম অবরোহ অনুমান ও মাধ্যম অবরোহ অনুমানের দুটি করে উদাহরণ লিখবে। তোমরা আমার যে উদাহরণগুলো আছে সেগুলো ফলো করতে পারো, অথবা নিচ থেকে তোমরা নতুন করে উদাহরণ লিখতে পারো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে ইনবক্স করতে পারো অথবা কমেন্ট করে জানাতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।